একটা কার্ড নিয়েও তোদের দুজনে ঝগড়া করতে হয়। মামুনি, তুমি তোমার ছেলেকে বলো এখান থেকে যেতে, আমি যা বলবো তাই হবে। এটা আমার বিয়ের কার্ড, দ্যাটস ফাইনাল। বিয়ে তো তোর একার না, আমারও। সো আমি যেটা পছন্দ করব সেটাই ফাইনাল হবে। ওদের এমন তর্ক বিতর্ক দেখে দোকানদারও বেজায় ক্ষিপ্ত। সে 1 ঘন্টা যাবৎ এরা এভাবে ঝগড়াই করছে। দুমা দাঁড়িয়ে দেখছে আর ভাবছে এই দুই টম এন্ড জেরি কী করে সংসার করবে। এদের তো কোনো কিছুতেই বনিবনা হয় না। দোকানদার এবার কিছুটা উচ্চ সুরে বলে উঠেন, আমি একটা বুদ্ধি দিই আপনাদের। দুই পক্ষ দুটো ডিজাইনের কার্ড নেন, যার যার পছন্দ মতো। মেয়ে পক্ষ মেয়ের পছন্দের কার্ড নেবে, আর ছেলে পক্ষ ছেলে পছন্দ। তাহলে তো সব মিটমাট হয়ে যাচ্ছে। সারাজ নাকের ফাটা ফুলিয়ে সঙ্গে সঙ্গে বলল, হ্যাঁ এটাই হবে। এই পুতুল, তুই তোর পছন্দ মতো কার্ড নে, আমার বাড়িতে আমার পছন্দ মতো কার্ড যাবে। আর যদি একটা কথাও তিরিং বিরিং করেছিস তবে কার্ড ছাড়াই বিয়ে হবে। আর এমনিতেও এখন অনলাইনের ইমেল পাঠিয়ে ইনভাইট করা যায়। তোর কথা রাখতে এসব। এখন আর কথা না বাড়িয়ে চুপচাপ কার্ড পছন্দ করে বের হয় এখান থেকে। পুতুল মুখ কালো করে মেহুলের পাশে গিয়ে দাঁড়ালো। মিনমিয়ে নিয়ে বলল, আমার পছন্দের নিলে কি হয়? আহা, এমন করছিস কেন? দুজনেই দুটো পছন্দ কর দুবারের জন্য, তাহলে তো হচ্ছে। পুতুল আর হাতের বেগুনি কার্ডটা দোকানদারকে ধরিয়ে দিয়ে বলল, এটা আমার বাড়ির কার্ড, বাকি সব ইনফরমেশন মায়ের কাছ থেকে নিয়ে নেন। বলে সে দোকানের বাইরে গিয়ে দাঁড়ালো। মনে মনে মারাত্মক বিবস্ব সে। সারাজের কাছে তার পছন্দ অপছন্দের কোনো দাম নেই। একটা কার্ডই তো নিজের পছন্দ মতো নিতে চেয়েছিল। আর কি আর এমন ব্যাপার। অথচ লোকটা এমন এই ক্ষুদ্র ইচ্ছাতেও সম্মতি জানায়নি। ভবিষ্যতে হয়তো এভাবে বড় কোনো ইচ্ছাও গ্রাহ্য করবে না। আম্মু, তোমরা কি এখন বাসায় যাবে? রীতা একবার মোবাইলে সময় দেখে বলল, কেবল তো 7টা বাজে, আর এখনও তো সব শপিং বাকি রয়ে গিয়েছে। ভাবছি তো আজকে মেহেদি শপিংটা সেরে ফেলবো। আর তো বেশি দিন নেই, কাল বাদে পরশুই তো মেহেদি, তারপর হলুদ, তারপরের দিন বিয়ে, আর তার একদিন পর রিসিপশন। মেহুল, আমার তো বাগদান বা এঙ্গেজমেন্টের কোনো আয়োজনই করলাম না। মেহুল চমকে বলল, হ্যাঁ তাই তো, ঘরের ছেলে মেয়েদের বিয়ে বলে কি এঙ্গেজমেন্টের আয়োজন হবে না? কেন হবে না? অবশ্যই হবে, কালই হবে। সারা ঠোঁট জোর করে জোরে নিঃশ্বাস ফেলে বলল, কত কিছু করতে হয় বলো তো, আমার তো এখনই ক্লান্ত লাগছে। তাহলে আর বিয়ে করার কি দরকার? নির্লিপ্ত স্বরে বলল পুতুল। সারা শুনে বলল, ইচ্ছে করে তেরা তেরা কথা বলছে। তাই তাকে পাত্তা না দিয়ে বলল, আব্বু আম্মু বলেছে মিটিং শেষে 9টার পর ফিরবেন, তাই এর আগে যা যা শপিং শেষ করো। আমি আমি আসি। এই সারাজ, একটু তোর বাবাকেও কল দিয়ে দেখতো উনি কোথায় আছেন। কথা হয়েছে মা, বাবা এলাকায় বেরিয়েছেন, ওনারও ফিরতে লেট হবে। যাক, আমরা তাহলে আজ স্বাধীন। সারাজ কপাল গুটিয়ে বলল, উফ, একদমই না। তাড়াতাড়ি শপিং করবে, বেশি ঘুরে আমার মাথা খাবে না কিন্তু। এই, তুমি বাড়ি যাও তো, তোমাকে আমাদের সাথে আসতে হবে না। পুতুলের কথা শুনে পিছেল হেসে সারাজ। তারপর উঁচিয়ে বলে, কেন রে, আমি গেলে কি তোর শপিংয়ে ব্যাঘাত ঘটবে? পুতুল তার দিকে কিছুটা তেড়ে এসে চিবিয়ে চিবিয়ে বলে, খবরদার, যদি শপিংয়ে গিয়ে আমার পছন্দের বাম হাত ঢুকিয়েছ, সাবধান করে দিচ্ছি কিন্তু। সারাজ হেসে বলল, কেবল বাম হাত কেন, এই পুরো আস্ত আমিটাই ঢুকে যাব। পুতু চোখ রাঙিয়ে বলল, সারাজ ভাই। সারাজ হেসে সামনের দিকে এগিয়ে যায়। মেয়ের এমন ঠুনকো রাগকে পাত্তা দেওয়ার সময় তার নেই। মেহুল এসে পুতুলের হাত ধরে বলল, এখন তো একটু থাম, আর 2 দিন বাদে তোদের বিয়ে, অথচ এখনো তোরা একজন একজনকে এক চুলো ছাড় দিচ্ছিস না। এরকম করলে কি করে হবে বলতো? আমাকে কেন বলছো? তোমাদের ওই আদরের ছেলেকে বলতে পারো না কিছু? রীতা হেসে তার মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল, আচ্ছা ঠিক আছে, ওকে বাড়িতে নিয়ে গিয়ে গুরুতর একটা শাস্তির ব্যবস্থা করব। পুতুল তৎক্ষণাৎ হেসে বলে, তা তো অবশ্যই, আর সেই শাস্তিটা আমিই দিব। আচ্ছা দিস, এবার চল। মা, এই গাঢ় সবুজ রঙের জামদানিটা কি সুন্দর না? মেহুল শাড়িটা দেখে বলে, হ্যাঁ সুন্দর তো, তোর পছন্দ হয়েছে? ভীষণ পছন্দ হয়েছে, কিন্তু আমার পছন্দ হয়নি। এমন ক্যাটকেটে একটা সবুজ রং চোখে লাগে একদম। ওই হালকা আকাশি রঙের শাড়িটা দেখতে পারিস। পুতুল তখন ক্ষিপ্ত কণ্ঠে বলে ওঠে, মেহেদি প্রোগ্রামে সবাই এমন সবুজ রঙের শাড়ি পরে, ওসব আকাশি পাকাশি পরে না। এই কথা কোন বইয়ে লেখা আছে শুনি? সবুজ রং না পরলে কি মেহেদি হবে না? অবশ্যই হবে। আর ওই আকাশি কালারটা তো তোর সাথে মানাবে না, একদম গায়ে লাগিয়ে দেখ। সারাজ সাথে তাল মিলিয়ে তখন মিহুলও বলে উঠল, সারাজ যখন এত করে বলছে তখন একবার গায়ের সাথে লাগিয়ে দেখ না। অনিচ্ছা শর্ত শাড়িটা হাতে নিয়ে আয়নার সামনে গিয়ে দাঁড়ালো পুতো। তারপর শাড়ির বাঁচ খুলে মেলে ধরলো গায়ে। নিজেকে আয়নায় ভালোভাবে পরখ করে দেখলো, না, খারাপ লাগছে না। তাও তার মন বলছে ওই সবুজ রংটা তাকে বেশি মানাতো। ভালোই লেগেছে মা, চাইলে নিতে পারো। পুতুল সম্মতি পেয়ে সারাজ খুশি হয়। দোকানদারকে বলে এটা প্যাক করে দিতে। তারপর সবার দিকে চেয়ে বলে, তোমরা অন্য দোকানে যাও, আমি পেমেন্ট করে ব্যাগ নিয়ে আসছি। পুতুল, মেহুল আর রীতা বেরিয়ে যায় এবার এঙ্গেজমেন্টের জন্য আংটি দেখার উদ্দেশ্যে।
পুতুল এবার আগে ভাগে মায়ের কানের কাছে গিয়ে ফিসফিসিয়ে বলে, আংটি আমার পছন্দে কিনবে, খবরদার এবার যদি আর সারাজ ভাইকে সাপোর্ট করেছো। মেহুল জবাবে কেবল দুদিকে মাথা নাড়ে, একটার পর একটা আংটি দেখিয়ে যাচ্ছে, তবে কোনোটাই পুতুল বা সারাজের পছন্দ হচ্ছে না। এত বড় বড় আংটি পুতুল কখনোই পরবে না, সে তো চাচ্ছে সিম্পলের মধ্যে কিছু। হঠাৎ একটা আংটিতে চোখ পড়ে পুতুলের, বলে উঠে, ওইটা দেখান তো। তার সাথে আরেকজনও একই কথা বলে। পুতুল চেয়ে দেখে সারাজা দোকানদারকে ওই আংটিটাই দেখাতে বলছে। মনে মনে স্বস্তি পায় সে, যাক অন্তত আংটিটা তো নিজের পছন্দে নিতে পারবে। মোটামুটি এঙ্গেজমেন্ট আর মেহেদি প্রোগ্রামের জন্য সব কেনাকাটা শেষ তাদের। সারাজের মাথা ব্যথা উঠেছে। এই মহিলা গোষ্ঠীর সাথে শপিংয়ে আসা আর যেচে পড়ে পাগল হওয়া একই কথা। এই কয়েক ঘন্টাতে মাথা খারাপ করে দিয়েছে তার। এই সামান্য কয়েকটা জিনিস কিনতে না হলেও পুরো শপিং মল 7 বার চক্কর লাগিয়েছে তারা। সেই চক্করে চক্করে এখনো মাথা চক্কর খাচ্ছে তার। সবগুলো শপিং ব্যাগ গাড়ির পেছনে রেখে সারাজ বলে উঠল, চলো আগে একটু কোথাও গিয়ে চা খেয়ে আসি, তা আমার খুব মাথা ধরেছে। সবাই সম্মতি দিল। পুতুল তো রীতিমতো নেচে নেচে বলল, ঠিক আছে ঠিক আছে চলো। বাসায় ফিরতে সকলের 10টার উপরে বেজে যায়। পুতুল আর মেহুল নামিয়ে দিয়ে সারাজও মাকে নিয়ে তার বাসায় ফিরে গিয়েছে। তবে বাসায় ফিরে চমকে যায় পুতুল আর মেহুল। বাসার বসার ঘরে পুরো ভরে গিয়েছে জিনিসপত্রে। পুতুল তার হাতের ব্যাগগুলো রাখতে রাখতে বলল, এগুলো কে করলো মা? মেহুল কোমরে হাত দিয়ে বলল, নির্ঘাত তোর বাবার কাজ। ওনাকে বলেছিলাম আমাকে না জানিয়ে কিছু কিনবেন না, অথচ দেখ আমাকে না বলে পুরো শপিং মলটাই তুলে নিয়ে এসেছেন। এই লোকটাকে নিয়ে যে কি করব। তুই এক কাজ কর, এখন যা কেনা হয়েছে এগুলো তোর রুমে নিয়ে রাখ, আর এখানে জিনিসগুলো আমি গুছিয়ে নিচ্ছি। মায়ের কথা মতো পুতুল ব্যাগগুলো হাতে নিয়ে ক্লান্ত ভঙ্গিতে নিজের রুমে ছুটলো। আজ বেশি হেঁটে ফেলেছে হয়তো, পাগুলো কেমন যেন জিমজিম করছে। ব্যাগগুলো বিছানায় রাখতে নিলে অসাবধানতা শাড়ির ব্যাগটা নিচে পড়ে যায়। সেটা তুলতে গিয়ে আর দফা চমকালো পুতুল। ভুল শাড়ি চলে এসেছে নাকি? এটা তো সে সবুজ জামদানিটা, কিন্তু সে তো পরে আকাশিটাই দিতে বলেছিল। তবে এটা এখন এলে কি করে? তখনই একটা ছোট কাগজের নজর পড়লো তার। শাড়ির প্যাকেটেই রাখা। খুলে দেখলো সেখানে লেখা, আমি ব্যতীত তোর পছন্দের সবকিছুর মাত্রা দিকে জঘন্য, তাও শাড়িটাই কিনে দিলাম যেন গাল ফুলিয়ে না থাকিস। খবরদার এ শাড়ি পরে আমার সামনে আসবি না, বলা যায় না বমি টমিও হয়ে যেতে পারে আমার। লেখার পরে পুতুল আনন্দ পাবে নাকি কষ্ট সেটা নিয়ে সে এখন বিরাট কনফিউজড। সমস্ত বাড়িতে আজ আনন্দের রোল পড়েছে। সকাল থেকে চলেছে তার তোড়জোড়। মন্ত্রীর একমাত্র মেয়ের বিয়ে বলে কথা। রাবির তাই কোনো কিছুতে কোনো কমতি রাখতে চায় না। পুরো বাড়ি সাজানোর জন্য ইভেন্ট ম্যানেজমেন্টের লোক চলে এসেছে। পুতুলের কথা মতো তার বিয়ের এ বাড়িতেই হবে, তাই পুরো বাড়ি এমনভাবে সাজানো হচ্ছে যেন সেটা কোনো সেন্টারের চেয়ে কম কিছু না লাগে। এঙ্গেজমেন্টের জন্য পুতুল অযথা মেহমান ডাকতে বারণ করেছে। যারা আসবে তারা কেবল তার খুব কাছের মানুষ। আর বর্তমানে সবার ঊর্ধ্বে তার সব থেকে কাছের মানুষ হলো একমাত্র বান্ধবী লিনা। লিনা সে সকালেই তার বাড়ি এসে হাজির। লিনাকে নিয়েই পুতুল সব তদারকি করছে, সব কিছু হচ্ছে তার পছন্দের। মেহুল ব্যস্ত রান্নাবান্নার কাজে। রাবির সকাল থেকে বাইরে থেকে এখন আর অফিসে বেরিয়েছে। পুতুল গোসল সেরে এসে বলল, এই শাড়িটাতে আমাকে মানাবে অবশ্যই। পুতুল আকাশি রঙের সিল্কের শাড়িটা গায়ে জড়িয়ে বলল, আসলেই মানাচ্ছে, বাবার পছন্দ আছে বলতে হবে। লিনা কপাল কুঁচকে বলল, এ পুতুল আমার লেহেঙ্গা কই? পুতুল চমকে বলল, আরে খেয়ালই তো ছিল না। নো টেনশন, আমরা আজকে আবার বের হব। আমারও বিয়ে আর হলুদের শপিং বাকি, সেগুলোর সাথে তোর লেহেঙ্গাটাও কিনে ফেলবো। কী রঙের কিনতে চাস বল? লিনা এক পলক ভেবে বলল, তোর শাড়ি যে কালার নেবে আমার লেহেঙ্গারও তেমন কালারে নিস। ওকে ডান। এবার জলদি এদিকে আয়, তাড়াতাড়ি তৈরি হতে হবে। তোর শ্বশুরবাড়ির লোক চলে আসলো বলে। আকাশি রঙের শাড়ির সাথে ম্যাচিং করে মাথায় একটা আকাশি রঙের ওড়না জড়ালো। গলায় কানে শোভিত হলো ছোট ছোট নেকলেসের সেট। পাতলা পিনে ওষ্ঠযুগল রাঙানো হলো গোলাপি রঞ্জকে। হরিণাক্ষী জোড়া রঞ্জিত হলো মসিবর্ণ কাজলে। বরাবরনে ললাটে ঠাঁই পেল ছোট্ট একটা কালো টিপ। লিনাকে প্যাল করে চেয়ে বলল, কি মারাত্মক লাগছে তোকে দোস্ত। আছে ভাইয়া আজ নির্ঘাত মারা পড়বে। ফুতু বেঞ্চি কেটে বলল, মোটেও তেমন কিছু না, ওনাকে মুগ্ধ করা এত সহজ না। সেদিনে ওই বসে দিনও তো কত সুন্দর সেজেছিলাম। সাহেব ছুটে এসে আমার প্রশংসাও করেছিল, অথচ ওই লোকটা আমার সাজকে পাত্তাই দিল না। আহারে থাক, মন খারাপ করিস না, আজকে ঠিক পাত্তা দিবে দেখবি। লুকিয়ে এসে টুক করে একটা চুমো খেয়ে বসবে। চোখ পাকিয়ে তাকাই পুতুল। গরম গলায় বলে উঠে, খুব অসভ্য হয়েছিস কিন্তু, তোর থেকে কম আছি। তুই তো তা আরও ডিটেলসে সব কিছু বলিস। পুতুল মাথায় ওড়নাটা ঠিক করতে করতে বলল,
মোটেও না, আমি খুব ইনোসেন্ট। এমন দুষ্ট দুষ্ট কথা তোর মুখেই মানায়। থাক, হয়েছে, আমাকে আর কিছু বোঝাতে আসিস না। আমার থেকে বেশি তোকে কেউ চেনে না, বুঝলি? পরবর্তী জবাবের জন্য পুতুর মুখ খোলার আগে লীনা বলে উঠল, এই গাড়ির আওয়াজ শোনা যাচ্ছে, ভাইয়া বোধহয় চলে এসেছেন। শোনা মাত্রই পুতুল বারান্দা ছুটে যায়। ওই তো সারাজের গাড়িটা গেট পেরিয়ে ভেতরে আসছে। নিশ্চয়ই ড্রাইভিং সিটে সারাজ বসা। পুতুল একটু ঝুঁকি মেরে দেখার চেষ্টা করে, কিন্তু অত দূর থেকে কিছু দেখা মুশকিল। গাড়ি মেন গেট অবধি থেমে যায়। এবার নিশ্চয় সারাজ নামবে। পুতুল খানিকটা আড়াল হয়ে দাঁড়ায়। গাড়ি থেকে সাদরাজ আর রীতা নামে। তারা নামতেই গাড়ি সেখান থেকে সরে গ্যারেজের দিকে চলে যায়। মনক্ষুণ্ণ হলো পুতুলের। সারাজ তো নামলোই না। মন খারাপ করে রুমে এসে বলল সে একটু উপর থেকে ভালো মতো দেখতে পারতো। নিচে গেলে কি আর ঠিক মতো চাওয়া যাবে? যাবে না। এত মানুষ, তার উপর ওই লোকটার চোখে চোখ পড়লে তো সে লজ্জায় মরে যাবে। পুতুল, তুই এখানে বস, আমি একটু নিচে গিয়ে দেখে আসি। না না, এখন যাবি না, একেবারে আমার সাথে নামবি, বস এখানে। রিনা পুতুলের পাশে বসলো। ভ্রু নাচিয়ে সন্দিহান গলায় বলে উঠল, তুই কি কোনোভাবে সারাজে ভাইয়াকে নিয়ে ইনসিকিউর? পুতুল নাক মুখ কুচকে তাকায়, বলে, না, একদমই না। আমি জানি তুই মাহাদের প্রেমে অলরেডি হাবুডুবু খাচ্ছিস, তো এসব ইনসিকিউরিটির প্রশ্নই আসে না। লীনা ক্ষিপ্ত হয়ে পুতুলের হাতে চাপড় বসিয়ে বলে, তোকে কে বলেছে আমি ওই মাহাদের প্রেমে হাবুডুবু খাচ্ছি? সব সময় বেশি বেশি বুঝিস। আচ্ছা তাই, তবে কাল রাতে 1টার সময় তোমার ফোন বিজি ছিল কেন? এত রাতে কার সাথে কথা বলছিলি শুনি? ধরা পড়া চোরের মতো মিয়ে যায় লীনা। তারপর দাঁত বের করে বোকার মতো হেসে বলে, না মানে ওই আর কি, একটু কথা বলছিলাম। জানিস, ওই রং নাম্বারের ব্যক্তিটা তো আর কেউ না, মাহাতি। পুতুল হেসে বলে, সেটা তো আমি আগেই সন্দেহ করেছিলাম। তা ভালোই হয়েছে, আমার বিয়ের পরপরই তোরাও বিয়েটা করে ফেলিস। তারপর একসাথে 2 বান্ধবী প্রেগনেন্ট হব, আর তারপর 2জনের ছেলে মেয়ের বিয়ে দিব, আমার মা আর মামুনের মতো। ওরাও কিন্তু বেস্ট ফ্রেন্ড ছিল। লীনা আগে জানতো না এই কথা। পুতুল তো সারাজকে সবসময় তার কাজিন বলে এসেছে। আজ হঠাৎ এই কথা শুনে একটু বেশি অবাক হলো সে। বলল, সারাজ ভাইয়া তোর মার বান্ধবীর ছেলে, তোরা কাজিন না? না, আর সারাজ ভাইয়ের বাবা সাদরা চাচুও আমার বাবার বেস্ট ফ্রেন্ড ছিলেন। মানে বুঝতে পারছিস, 2 বেস্ট ফ্রেন্ড জোড়ায় বিয়ে হয়েছে। ওই মাহাত যদি না আসতো, তবে আমিও সারাজ ভাইয়ের কোনো এক বেস্ট ফ্রেন্ডের সাথে তোর লাইন লাগিয়ে দিতাম। লীনা হেসে বলল, বাহ, তোদের ব্যাপারটা দারুণ তো। তাদের কথার মাঝে একজন গৃহপরিচালিকা সেখানে উপস্থিত হলেন। বললেন, খালা আপনাদের নিচে যাইতে বলছে। পুতুল বলল, আচ্ছা আপনি যান, আমরা আসছি। লীনা উঠে দাঁড়িয়ে বলল, চল চল, এবার যেতে হবে। সারাজ ভাই হয়তো অপেক্ষা করতে করতে ক্লান্ত হয়ে পড়েছেন। পুতুল লীনাকে হালকা চিমটি কেটে বলল, ফাজিল মেয়ে। সিঁড়ির মাঝ বরাবর আসার পরপরই সবার দৃষ্টি নিক্ষেপিত হয় পুতুলের উপর। পুতুলের যদিও খুব একটা লজ্জা বা অস্বস্তি হচ্ছে না, তাও সে নতুন বইয়ের মতো মাথা নুয়ে রেখেছে। হয়তো মাথাটা তুললেই দেখতে পেত একজোড়া অক্ষি কেমন বেহায়ার মতো দেখছে তাকে। সারাজের পাশে লীনা পুতুলকে বসালো। সারাজ এতে মনে মনে বিরক্ত। পাশে না বসিয়ে সামনেও তো বসাতে পারত। এখানে কি সে এত মানুষের মাঝে ঘাড় কাত করে পুতুলকে দেখবে? দূর। সারাজও মাথা নুয়ে বসলো। রিতাই গিয়ে এসে পুতুলের চিপুক নাড়িয়ে বলল, মাশাআল্লাহ, আমার ছোট্ট পুতুলকে কি সুন্দর লাগছে। পুতুল মৃদু হাসে। ফাঁস ফিরে একবার সারাজকে অবলোকন করার মারাত্মক ইচ্ছা জাগছে মনে, কিন্তু এভাবে কি তাকানো যায়? সবাই যদি তাকে নির্লজ্জ ভাবে। সারাজকে না দেখুক, সারাজের হাত যুগো সে আর চোখে দেখতে পাচ্ছে। শুভ্র পাঞ্জাবি গায়ে জড়িয়েছে নিশ্চয়। গোটানো হাতার জোড়া দেখে তাই স্পষ্ট। এক হাতের আঙুলে ভাঁজা, আর এক হাতে রেখে ক্রমাগত সেগুলো নাড়িয়ে চলেছেন। উনি কি চিন্তিত? চিন্তিত হলেই তো মানুষ এমন করে। সারাজের পাশে রিতার পুতুলের পাশে বসলো মেহুল। দুজনের হাতে ছোট দুটো লাল বক্স। সেই বক্সগুলোতে জ্বলজ্বল করছে 2খানা চমৎকার আংটি। দুমা দুজনকে আংটি 2খানা তুলে দিল। এবার আংটি বদলের পালা। সারাজ প্রথমে হাত বাড়িয়ে দিল পুতুলের দিকে। পুতুল বুঝলো সারাজ তার হাত চাইছে। এতক্ষণে চোখ তুলে তাকালো সে তো শুভ্র। সারাজকে দেখে অন্তর শীতল হলো তার। হাতটা সযত্নে রাখলো সারাজের হাতের উপর। অনামিকা আঙুলটা ততক্ষণে ঝলমলিয়ে উঠল ছোট্ট হীরের খচিত অঙ্করিকে। লজ্জা মিশ্রিত হাসি উজ্জীবিত হলো পুতুলের অদর কোণে। সেই মুহূর্তে তাকে আরো বিড়াই ফেলতে হাতের পিঠে চুমন করে বসে সারাজ। পুতুল আঁতকে উঠে লজ্জার সঙ্গে সঙ্গে হাত সরিয়ে ফেলে। হাই হাই, এতগুলো গুরুজনের সামনে এই অসভ্য লোকটা কি করে বসলো?
বাগদানের পূর্ব চোখেতে মিষ্টি খাওয়ার রোল পড়লো। একে একে তাকে মিষ্টি খাওয়াচ্ছে। লিনা এসে সারাজের মুখের সামনে মিষ্টি ধরলো। সারাজ প্রসন্ন হেসে গ্রহণ করলো সেই মিষ্টি। আর একটা মিষ্টি তখন লিনা তুললো পুতুলের মুখের সামনে। পুতু অল্প একটু খেলো, বাকিটা খাইয়ে দিল লিনাকে। মিষ্টি খাওয়ার পর সবাই টেবিলে এসে বসেছে। দুপুরে খাবার খাওয়ার জন্য সবাই একসাথে একসাথেই বসেছে। পুতুল এবারও বসানো হয়েছে সারাজের পাশের আসনে। তখনের পর থেকে মারাত্মক রকমের লজ্জায় মুখিয়ে আছে পুতুল। অথচ সে অভদ্রলোক কাজটা গঠিয়েছে যে সে অদ্ভুতভাবে নীরব। তেমন একটা ব্যবহার যেন কোনো ব্যাপারই না। অথচ পুতুলের এই ব্যাপার নিয়ে এত বিরায় সংকুচিত হয়ে মরছে। নিচে সবাই বিয়ে নিয়ে বিষাদ আলোচনা বসেছে। খাওয়া দাওয়া, মেহমান, খাবার দাওয়া সবকিছু নিয়ে তাদের এই আলোচনা। লিনা কিছুক্ষণ আগে বেরিয়েছে। পুতুল তাকে এত করে বলেছিল, থাক তোকে নিয়ে শপিংয়ে যাব, কিন্তু সে মেয়ে জানালো তার বাসা থেকে ক্রমাগত কল আসছে, এখন না গেলে নয়। রুমে বর্তমানে একাই বসে আছে পুতুল। গায়ে জড়ানো এখনো আকাশি শাড়ি। তার মনোযোগী দৃষ্টি এখন ওই অনামিকা আঙ্গুলের দিকে। অনামিকা আঙুলের উপর আংটিটা কি অবলীলা চকমকিয়ে যাচ্ছে। কি দারুণ এই মুহূর্ত। পুতুল দেখছে, তার মুগ্ধ হচ্ছে। এ সময় সারাজের আগমন ঘটলো তার কক্ষে। হালকা গলা ছেড়ে বলল, আসবো? পুতুল ঘুরে তাকালো, ভ্রু নাচিয়ে বলল, আমার রুমে আসার আগে তুমি অনুমতি নিচ্ছ? স্ট্রেস। ভেতরে প্রবেশ করে সারাজ সোজা গিয়ে বসে পুতুলের পাশে, একদম গায়ে ঘেঁষে। ভ্রু কুচকালো পুতুল। জিজ্ঞেস করলো, কি হলো? সারাজ গাড় ঘুরিয়ে তার পানে চায়। সরগ সুরে বলল, আপাতত কিছু হয়নি, তবে বিয়ের পর হবে। পুতুল সরু চোখে তাকায়, মৃদু আওয়াজে বলে, আজকাল তুমি ভীষণ অভদ্র হয়ে যাচ্ছ সারাজে ভাই। সারাজের কপালে বাজ পড়লো। গম্ভীর গলায় শুধালো, আমি তোর সাথে কোনো প্রকার অভদ্রতা করেছি? অবশ্যই করেছ। বিস্ফোরিত চোখে তাকায় সারাজ। অবিশ্বাসের সুরে বলে, আমি তোর সাথে অভদ্রতা করেছি? সিরিয়াসলি পুতুল? সারাজের বিচলিত চোখ মুখ দেখে ঠোঁট গুছে হাসে পুতুল। তারপর বলে, আজকে সবার সামনে আমার হাতে চুমু খেলে কেন? এটা কি অভদ্রতার কাতারে পড়ে না? সারাজ নিঃশ্বাস ছাড়ে। তারপর বাঁকা হেসে বলে, আচ্ছা এই ব্যাপার। সবার সামনে চুমু খেয়েছি বলে সমস্যা? আগে বলবি না তোর লুকিয়ে চুমু খেতে ইচ্ছে করছে? পুতুলের চোয়াল ঝুলে অবাক কণ্ঠে বলে, আমি আবার এই কথা কখন বললাম? এই যে মাত্র বললি। আমিতে আটকে রইল। বাকিটা শেষ হওয়ার আগে সারাজের ভয়ানক কাজ স্তব্ধ হয়ে গেল। সে গাল হাত দিয়ে ড্যাব ড্যাব করে চাইল সারাজের মুখখানা। সারাজের ঠোঁট কোনো চমৎকার হাসি যেন বিশ্বজয় করে এসেছে। পুতুলকে সে মুখ খোলার সুযোগ না দিয়ে বলে উঠল, শাড়ি পরিস না পুতুল, শাড়িতে তোকে বিদকুটে লাগে। বলে সে রুম ছেড়ে বেরিয়ে পড়ল। পুতুল হতভম্ব, হতবাক, গালে হাত দিয়ে এখনো একভাবে চেয়ে আছে। কি অদ্ভুত লোক, প্রথমে চুমু খেয়ে পরে বলে আবার শাড়িতে বিদকুটে লাগে। শাড়িতে বিদকুটে লাগলে চুমু খাবে কেন? আশ্চর্য। সারাজ পাঞ্জাবি গায়ে বেরিয়েছে, তবে পুতুল শাড়ি ছেড়ে গায়ে জড়িয়েছে একটি সুতি কামিজ। শাড়ির পেছনে মেহুল আর রীতা, গাড়ির পেছনে মেহুল আর রীতা, সামনে ড্রাইভিং সিটে সারাজ, পাশে পুতুল, রাবির আর সাদরাজ। আজও এসে বাহানা দিয়ে উদাও। মেয়ে মানুষের সাথে শপিংয়ে বেরিয়ে মাথা খারাপ করতে যায় না তারা, তাই তো নিখুঁত অভিনয় চালিয়ে কেটে পড়েছে। লাল রংটা সারাজের বরাবরই অপছন্দ, অথচ আজ নিজেই খুঁটিয়ে খুঁটিয়ে সে রং দেখছে। পুতুল ভেবেছিল বিয়ের শাড়ি কিনতে আসলে সারাজের সাথে আরেক দফা ঝগড়া হবে, কারণ হিসেবে শাড়ির লাল রংটাই ভেবেছিল সে। কিন্তু এখানে আসার পর তো সব উল্টো হচ্ছে। সারাজ নিজে থেকে লাল রঙের শাড়ি দেখছে। একটা লাল টকটকে বেনারসি হাতে তুললো সারাজ। হুট করে এই শাড়িটা যেন চোখে আটকেছে। সে পাশে পুতুলের দিকে চেয়ে বলল, দেখ তো এটা কেমন লাগে? শাড়িটা দেখে খুশি হলো পুতুল, চমৎকার লেগেছে তার। সাথে সাথে বলল, খুব সুন্দর, নিব এটা? সারাজ ফের প্রশ্ন করে। পুতুল মাথা কাত করে সম্মতি জানালো। সারাজ এবার দুই মায়ের দিকে চেয়ে বলল, তোমাদের পছন্দ হয়েছে? মেহুল হেসে বলল, হ্যাঁ হ্যাঁ, তোদের পছন্দ হয়ে আমাদের পছন্দ। সবার সম্মতি পেয়ে সারাজ প্রসন্ন চিত্তে শাড়িটা দোকানদারকে দিয়ে বলল, এটা প্যাক করে দিন। শাড়ি কিনে পুতুল বেজায় খুশি। শাড়ি একেবারে মনের মতো হয়েছে তার। তাই সে সারাজের কাছে গিয়ে ফিসফিসিয়ে বলল, ধন্যবাদ। সারাজ তখন কাউন্টারে টাকা পে করছিল। পুতুলের দিকে চেয়ে বলল, কিসের জন্য? পুতুল প্রাণবন্ত হেসে বলল, এই যে এত সুন্দর একটা শাড়ি কিনে দেওয়ার জন্য। সারাজ মৃদু হেসে বলল, কি করব বল, পছন্দ মতো না কিনে দিলে তো বিয়ের দিনও মুখ ফুলিয়ে বসে থাকবে। তখন তো আবার আমার বিয়ের ছবিগুলো খারাপ আসবে, সেই চিন্তা করেই দিলাম আর কি। পুতুল দাঁত কেলিয়ে হেসে বলে, সে তুমি মুখে যাই বলো না কেন, আমি কিন্তু ঠিকই সব বুঝি। সারাজ ভ্রু কুঁচকে জিজ্ঞেস করে, কি বুঝিস? তোমার সেসব না জানলেও চলবে। এখন শাড়ি নিয়ে চলো তাড়াতাড়ি। একটা শাড়ি কিনলে তো আর হবে না, তোমাকে পুরো ফকির বানিয়ে তবেই আমি যাব। ও মনে পড়েছে, একটা লেহেঙ্গারও নিতে হবে লিনার জন্য। সেটা অবশ্যই তোমার টাকায় নিব না, আমার টাকাতেই নিব। আর বাকি লাগলে মা তো আসছে নেই। লিনার জন্য তুই কেন লেহেঙ্গা নিবে? আমার বান্ধবী চেয়েছে তাই। সারাজ শাড়ির ব্যাগটা হাতে নিয়ে বলল,
ঠিক আছে চল, এদিকে বেশি লেট করলে আবার দোকান সব বন্ধ হয়ে যেতে পারে। চারজন মানুষের হাত হয়তো এক্ষুনি ছিঁড়ে পড়বে না, আঙ্গুলের আর এইটুকু অংশ বাকি নেই যে যেখানে আরেকটা ব্যাগের একটুখানি জায়গা হবে। সবাই ক্লান্ত, পা চলছে না কারোরই। পুতুল এক দোকানে ডুলে বসে মন্দিবুতে সুরে বলল, আমি আর হাঁটতে পারবো না মা, আমার পা কোমর সব ব্যথা করছে। তার কথা শুনে নাক মুখ কুচকায় সারাজ। ক্ষিপ্ত সুরে বলে, আমাদের যেন খুব মজা লাগছে, নিজে হাঁটতে না পারলে আমাদের এত হাঁটাচ্ছিস কেন? এক দোকান থেকে সব কেনা যায় না, পুরো শপিং মল ঘুরতে ঘুরতে আমার এখন মাথা ঘুরছে। উফ, বিয়ে শপিং এত ঝামেলা, জানলে বিয়ে করতাম না। সারাজের কথা শুনে মেহুর রীতা একজনের আরেকজনের দিকে চেয়ে হাসে। পুতুল তেতে উঠে বলে, করো না, এখনও তো সময় আছে, না করে দাও। সারাজ ব্যঙ্গাত্মক সুরে বলে ওঠে, হ্যাঁ আমি এখন বিয়েতে না করি আর আমার এতগুলো টাকার কেনাকাটা সব জলে যাক, এটাই তো চাস তুই? আহা, তোরা ঝগড়া বন্ধ করবি, সব তো কেনাকাটা শেষ, চল তবে এখন বাড়ি ফিরে যাই। মেহুলের কথা শুনে ফুতু কাঁদো কাঁদো মুখে বলল, কি করে সব শেষ হলো মা? কাল আমার মেহেদি, অথচ তোমরা কেউ মেহেদিই কিনলে না। এখন তো মেহেদি কেন দোকানও খোলা নেই। ঠিক আছে, সকাল সকাল কেনা যাবে তো তো সকাল সকাল কেনা যাবে তো চল উঠে এবার। পুতু জিমিয়ে উঠে দাঁড়ালো, সারাজের কাছে গিয়ে বলে, এই ব্যাগগুলো ধরো না, আমি আর পারছি না। সারাজ কুটি করে চাইলো, বলল, আমি কি 2-3টা হাত এক্সট্রা আছে দেখেছিস? আমার হাতের গুলোই জায়গা হচ্ছে না, আবার উনি আসছে ওনারগুলো ধরিয়ে দিতে পারবো না আমি। পুতুল গাল ফুলিয়ে বেঞ্চি কাটলো, বলল, এখন ধরছো না তো কি হয়েছে? সারা জীবন তোমাকে দিয়ে সব বোঝা টানাবো, দেখে নিও। বলে ফুতু সামনে এগোতে সারাজ তার হাতের ব্যাগগুলো টেনে ধরে। ফুতুর ফিরতেই বলে, দে আমার কাছে, এগুলোর ভারে আমার পড়ে গিয়ে আহত টাহত হলে অযথা আমার বিয়েটা ক্যান্সেল হবে, তার চেয়েও বরং আমি এই কষ্ট করি। ফুতুর খুশি হয়ে নিজের হাতের একটা ব্যাগ রেখে বাকিগুলো ব্যাগ সারাজের হাতে দিয়ে দেয়। সারাজ অসহায় সুরে বলল, ওই একটা করে আর রাখলি কেন? এটাও দিয়ে দে। পুতুল হেসে বলল, না না, কি বলো, তোমাকে দিয়ে দিলে আমার হাত একদম খালি যাবে না? তোমাদের সবার হাতে ব্যাগ আর আমার হাত খালি, এটা কেমন দেখায় না? থাকে এটা আমার হাতে। বলে সে হেলে দুলে সামনের দিকে এগোলো, আর পেছন পেছন সারাজ এগিয়ে ভাবতে লাগলো, বিয়ের পরে মেয়ে নির্ঘাত তাকে পাগল বানিয়ে ছাড়বে। মেহেদি প্রোগ্রামের জন্য ফুতুর বাড়ির দোতলা বড় বেলকনি ঠিক করেছে, যেখানে বর্তমানে সাজসজ্জা চলছে ইভেন্টের লোকেরা। সবুজ হলুদ রঙের রঙিন কাপড় আর রঙিন ফুলে সাজানো হচ্ছে জায়গাটা, সাথে পুরো জায়গায় দীপ্তিমান হচ্ছে ছোট ছোট ফেরি লাইটের আলোতে। সবুজ ফুতুল সেজেছে সবুজ রঙের জামদানিতে, এই শাড়িতে মোহনীয় লাগছে তাকে। নিচ থেকে হই হই শোনা যাচ্ছে, বাড়ি ভর্তি কাজের মানুষ, কাল থেকে মেহমানরা আসা শুরু করবেন। মেহুলের একটু বসার জো নেই, সে সকাল থেকে ছুটে বেড়াচ্ছে, রাবির অফিসে গিয়েছিল, কিছুক্ষণ আগেই ফিরেছে। যদি এই মেহেদি উৎসবে বাড়ির বড়দের তেমন কোনো কাজ নেই, তাও পুতুলের কথা মতো উপস্থিত থাকতে হচ্ছে সবাইকে। লিনা সাদরাজও এসেছে নিচে, তবে সারাজ এখনও আসেনি, আসবে কিনা তাও পুতুলের জানা নেই। সে তো সেই দিনে বলেছিল এই সবুজ রঙের শাড়িতে সে পুতুলকে দেখতে চায় না, হয়তো সেজন্যই আসেনি। মন খারাপ হলেও ঠিক পাত্তা দিল না পুতুল। এই সময়গুলো জীবনে দ্বিতীয়বারের মতো আর আসবে না, তাই অযথা মন খারাপ করে সময়গুলো নষ্ট করার কোনো মানে হয় না। একেবারে তৈরি হয়ে লিনাকে নিয়ে নিচে নামলো ফুতুল। বসার ঘরে গিয়ে দেখলো তার বিয়ের কার্ড চলে এসেছে। ফুতুল খুশি মনে রিতার পাশে গিয়ে বসলো, একটা কার্ড হাতে নিয়ে বলল, দেখেছো মামনি, আমাদের কার্ডটা কত সুন্দর হয়েছে, তোমার ছেলের থেকে আমার পছন্দ 1000 গুণ ভালো। দেখো তো আমাদের কার্ডটা পছন্দ হয় কিনা। পাশের বক্স থেকে আরেকটা কার্ড বের করে রিতা পুতুলের হাতে দিল। অবাক হলো পুতুল, বলল, দুটোই তো একই, এটাও তো আমাদের, তাই না? রিতা হাসলো, বলল, হ্যাঁ এটা ছেলের পক্ষের কার্ড, সারা তো তোর পছন্দের কার্ডে নিয়েছে। বিস্মিত হয়ে বড় বড় চোখে চাইল পুতুল। হ্যাঁ, 2 বক্স আলাদাভাবে রাখা, উপরে নাম লেখা, একটা ছেলে পক্ষ আর অন্যটা মেয়ে পক্ষ। তার মানে সারা সেদিন তার অগোচরে তার পছন্দের কার্ডে নিয়েছিল। আত্মতৃপ্তি হয় পুতুলের। এই ছোট ছোট প্রয়াসগুলো দিয়ে যেন সারাস তার ভালোবাসা ব্যক্ত করছে, আর এই ভাবনা আসতে তৎক্ষণাৎ পুতুলের অন্তঃস্থল শীতল হয়ে যায়। মেহেদি প্রোগ্রাম শুরু। ছোট ছোট গদি দিয়ে সবার বসার জায়গা তৈরি হয়েছে, হরেক রকমের ফুল আর রঙিন কাগজ দিয়ে চারদিকে সাজানো। কক্ষ জুড়ে বিস্তৃত হচ্ছে রঙিন আলোকছটা। এত কিছুর মাঝেও একগাল অভিমান নিয়ে চুপচাপ বসে আছে পুতুল। মেহেদি প্রোগ্রাম নিয়ে এত আয়োজন, অথচ এখনও মেহেদি আনা হলো না। মেহুল এসে বলে গিয়েছে কাকে যেন পাঠিয়েছে আনতে, অথচ সেই লোকের কোনো খবরই নেই। এদিকে বিকেল পেরিয়ে এখন দীপা বসার ঘটেছে, কিন্তু মেহেদির কোনো চিহ্নই চোখে পড়ছে না তার। পুতুল তেতে উঠল, নীনাকে বলল,
আর 10 মিনিট অপেক্ষা করব। এর মাঝে যদি বাসায় মেহেদি না এসেছে তবে মেহেদি প্রোগ্রাম ক্যান্সেল। লিনা তার পিঠে হাত বুলিয়ে বলল, কুল কুল, এত হাইপার হচ্ছিস কেন? চলে আসবে মেহেদি, আন্টি বলে গিয়েছে তো, আর একটু অপেক্ষা কর। কিন্তু প্রহর ক্লান্ত হতেই নিচ থেকে একটা মেয়ে ছুটে এসে বলল, মেহেদি চলে এসেছে। উজ্জ্বল হয়ে উঠে পুতুলের মুখাবয়। থাক, অন্তত মেহেদি প্রোগ্রামটা তো ক্যান্সেল হচ্ছে না। পুতুল আগ্রহ সমেত দরজার পানে চেয়ে আছে। ফের আবার লিনার দিকে চেয়ে বলে, এই মেহেদি হানলে আগে এই ডালাতে সুন্দরভাবে সাজিয়ে ছবি তুলবি কেমন? লীনা মাথা কাত করে সম্মতি জানালো। দরজা পেরিয়ে ঘরে প্রবেশ করলো সেই কাঙ্ক্ষিত ব্যক্তি, হাতে 2খানা মেহেদি বক্স। তবে সেই ব্যক্তিকে দেখা মাত্রই পুতুলের মনে হলো, না না, এই মুহূর্তে এই ব্যক্তি তো অনাকাঙ্ক্ষিত। ড্যাব ড্যাব করে চেয়ে রইল সে। ঈষৎ সবুজ পাঞ্জাবিতে বুঝি কাউকে এতটা অনবদ্য লাগে? পুতুল নিমেষে চেয়ে থাকে। সারাজ ইতিমধ্যে তার পাশে এসে বসেছে, সেই খেয়াল তার নেই। ইশারা করতে পুতুল রেখে একে একে সকলে বেরিয়ে যায়। অকস্মাৎ পুরো রুম স্তব্ধ দেখে ব্রু কুচকায় পুতুল। সারাজের দিকে চেয়ে বলে, সবাই কোথায় গিয়েছে? সারাজ কাঁধ উঁচিয়ে বলে, আমি কি জানি। ব্রু যুগলের মাঝের ভাঁজ কিঞ্চিত দৃঢ় হলো। পুতুলের জিজ্ঞেস করলো, মেহেদির কথা তুমি কি করে জানলে? মা ফোন করে বলেছেন। সারাজ তারপর প্যাকেট খুলে সবগুলো মেহেদি পুতুলের কোলের উপর রাখে, বলে, দেখ তো এতে হবে কিনা, নাকি আরও লাগবে? না না, চলবে। পুতুল মেহেদিগুলো সুন্দর মতো ডালা জুড়ে সাজিয়ে রাখলো। এর মাঝে হঠাৎ প্রশ্ন করলো, আমাকে দেখে তোমার বমি পাচ্ছে না? পিছের হাসে সারাজ, বলে, পাচ্ছে তো। কি বিচ্ছিরি শাড়িটা, তোকে তো আরও বিচ্ছিরি লাগছে। দেখলে কেমন বমি বমি একটা ভাব আসছে মনে। পুতুল হেসে তার দিকে তাকায়, আমোদ গলায় বলে, তাই না? তাহলে আমার সাথে ম্যাচিং করে তুমি কেন সবুজ পাঞ্জাবি পরে এলে? তোমাকে তো কলা গাছের মতো লাগছে। কলা গাছের গায়ের রংটাও এমন ঈষৎ সবুজ। সারাত ভাব নিয়ে বলল, আমি অবশ্যই পড়তাম না, আম্মু জোর করেছে বলে পড়েছি। পুতুল ঠোঁট কামড়ে হাসে, বলে, তুমি না একদম মিথ্যে বলতে পারো না সারাজ ভাই। সারাজ কপাল কুঁচকে বলে, আমার কথা তোর মিথ্যে মনে হয়? অবশ্যই, বলে পুনরায় হাসলো পুতুল। সারাজ তেতে উঠে বলল, একদম হাসবি না, তোর হাসিও জঘন্য। পুতুল এবার সারাজের মুখের কাছে মুখ এনে ফিসফিসিয়ে বলে, আমার সব কিছু যদি এতই জঘন্য হয় তবে বিয়ে করছো কেন? এই জঘন্য মেয়েটাকে সারা জীবন কি করে সহ্য করবে বলো তো? এত নিকট হতে পুতুলের স্নিগ্ধ মুখশ্রী দেখে বক্ষস্থল খানিক কম্পিত হলো সারাজের। এ মেয়েটার হরিণাক্ষীর ন্যায় অগ্নিযুগলের ওই কাজল তাকে সবসময় ঘায়েল করে, আজও করছে, মারাত্মকভাবে করেছে। পুতুল নিচের ঠোঁটটা এখনো দাঁত দিয়ে চেপে ধরে আছে। তা দেখে ব্রু কুঁচকে সারাজ ক্ষিপ্ত সুরে বলে ওঠে, আমার সম্পদে এভাবে দাঁত বসানোর অধিকার তোকে কে দিয়েছে পুতুল? সে অপরাধে এখন থাপ্পড় দিয়ে এই দাঁতগুলো ফেলে দিলে ভালো লাগবে? পুতুল থতমত খেয়ে যায়, কি বলছে লোকটা? ঠোঁট ছেড়ে সোজা হয়ে বসে পরক্ষণে লজ্জায় মিয়ে যায় যেন। সারাজ এভাবে তার পাত্তা দেয় না। ঢালা থেকে একটা মেহেদি হাতে তুলে পুতুলকে বলে, হাত দে। ফের অবাক হয়ে পুতুল সংশয় নিয়ে হাত বাড়িয়ে দেয়। পুতুল আরও চমকে দিয়ে সারাজের হাতের পিঠে মেহেদি স্পর্শ করায়। পুতুল যেন এত বিস্ময় কাটাতে পারছে না। সারাজ মাথা নুয়ে খুব মনোযোগের সহিত পুতুলের হাতে মেহেদি দিয়ে কিছু একটা করছে। পুতুলের সেদিকে খেয়াল নেই, সে কেবল নিমিষ চেয়ে আসে সারাজের দিকে। বিয়ের কথা ওঠার পর থেকে এই লোকটা মারাত্মক রকম বদলে গিয়েছে। আগের যে রাগী গম্ভীর রাগচাটা সারাজাবাই এখন যেন পাল্টে এক দুর্দর্শ প্রেমিক হয়ে উঠেছে। হঠাৎ ওনার মাঝে এই আকস্মিক বদলটা কি করে ঘটলো? মেহেদি রেখে দিয়ে সারাজ বলল, নে, এই পিঠটা নষ্ট করে দিলাম, বাকি হাতটা সুন্দর করে মেহেদি পরে ফেল। বলে উঠে দাঁড়ালো সে। যাওয়ার জন্য উদ্যত হওয়ায় আবারও একবার ফিরে তাকালো। তারপর কণ্ঠে খাদ নামিয়ে বলল, এই ক্যাটকেটে সবুজ রংটাও আজও আমার কাছে মারাত্মক সুন্দর লাগছে পুতুল। ভাবছি বিয়ের পর তোকে আমি এই রঙে আরও 8টা শাড়ি কিনে দিব। পুতুল বিস্ফোরিত চোখে তাকাতে সারাজ প্রসন্ন হেসে প্রস্থান ঘটায়। সারাজের একের পর এক আকস্মাৎ কর্মকাণ্ডে পুতুলের এখন মাথা ঘুরাচ্ছে। চোখ মেলে হাতের দিকে চেয়ে দেখে সেখানে লেখা, সারাজের ছোট পুতুল। চক্ষু নিমেলিত করে পুতুল, আচ্ছা, আজ এত সুখ লাগছে কেন? আজ কি চারিদিকে সুখের বাতাস বইছে?
একটি রৌদ্র স্নিগ্ধ নিরুপম সকাল, চারদিকে ঝলমল করছে সেই দিবাকরের আলোতে। একটা আলোক রোশনি মুখের উপর আপাতিত হচ্ছে, ঘুম ছুটে যায় পুতুলের। পিট পিট করে চোখ মেলে তাকায়, মস্তর গতিতে উঠে বসে, তারপর আনমনে মেহেদি রাঙা হাতগুলো ধরে চোখের সম্মুখে মুচকে হাসি ফোটে অদর করে। হাতের পিঠে সারাজের লেখা, সারাজের ছোট পুতুল বাক্যখানা ঝলমল করছে, পুরো হাতে রং চটা মেহেদি। বাহ, চমৎকার রং হয়েছে। হাতে দুখানা বক্ষস্থল চেপে ধরে স্বস্তির নিঃশ্বাস ফেলে পুতুল। সুখী মানুষ বলে মনে হচ্ছে তার। ফ্রেশ হয়ে এসে সারাজের দরজার বাইরে উকি দিল পুতুল। নিচ থেকে হইচই শোনা যাচ্ছে, মেহুলের গলায় স্পষ্ট, কাকে যেন খুব জোরে বকছে সে। পুতুল পা টিপে টিপে সিঁড়িতে দাঁড়ায়, এবার নিচে চোখ বোলা। মেহুলকে দেখতে পেয়ে তার সম্মুখে নতজানু হয়ে দাঁড়িয়ে আছে তাদের বাড়ির এক বৃত্ত। নির্ঘাত কিছু একটা করেছে ওই ভদ্রমহিলা, নয়তো মা এত রাখতেন না। সিঁড়ি ভেঙে নিচে নামলেন পুতুল, মায়ের পাশে দাঁড়িয়ে জিজ্ঞেস করলো, কি হয়েছে মা? মেহুল ক্ষুব্ধ গলায় বললো, আর বলিস না, খালাকে বললাম আমি উপরে যাচ্ছি, তুমি পায়েসটা একটু দেখো। মা উনি নাচতে নাচতে বাইরে চলে গেলেন। এদিকে আমার এক পাত্রের পায়েস পুড়ে ছাই, এগুলো দুধ বাদাম দিয়ে পায়েসটা বানিয়েছিলাম, সবটা পুড়ে ছাই, বলো তো কেমন লাগে? বৃত্ত বয়ে বয়ে মাথা তুলে বললো, আমাকে ক্ষমা করে দেন খালা। পুতুল বলল, থাক না মা, উনি হয়তো বুঝেননি, থাক আর রাগ করো না খালা, যান আপনি, চিন্তা করবেন না, বিয়ে সব কিছু মা একা হাতে সামলাচ্ছেন তো, তাই মাথাটা একটু গরম, আপনি মন খারাপ করবেন না, যান আপনি অন্য কাজে যান। খালা ভীত চোখে তাকিয়ে সে জায়গা থেকে বিদায় নিল। মেহুল চোখ গরম করে পুতুলের দিকে চেয়ে বলল, আমার মাথা গরম আছে? পুতুল হেসে বলল, হ্যাঁ, তোমার মাথা বর্তমানে মারাত্মক গরম হয়ে আছে, খুব চাপ পড়ে গিয়েছে তাই না? আমার নানু দাদা দাদু কেউ নেই, আজ নানা বা দাদু থাকলে তোমার একটু হলেও চাপ কমতো। মেহুল মলিন হেসে পুতুলের মাথায় হাত রেখে বলল, থাক, এসব নিয়ে আর ভাবিস না, মেয়ের বিয়েতে মা একটু ব্যস্ত থাকবে, এটাই স্বাভাবিক, তুই এসব না ভেবে নাস্তা করতে বস, তারপর আবার অনেক কাজ বাকি, এখন তাড়াতাড়ি গিয়ে ডাইনিংয়ে বস, আমি নাস্তা আনছি। পুতুল নাস্তা খেতে খেতে বলল, মা সবাইকে কার্ড পাঠানো শেষ? হ্যাঁ, কালকে সব শেষ, কালকে সব হয়ে গিয়েছে। আমার আর তোর বাবার পরিবারে তো তেমন কেউ নেই, যারা আছে সব গ্রামে, সবাই নাকি কালকে আসবে না। শহরে যারা আছে সব সাতরাজ ভাই আর তোর বাবার পরিচিত লোকেরা, ওনারাও সবাই কালকেই আসবেন। পুতুল হঠাৎ মন খারাপ করে বলল, তো আজকে আমার হলুদে কেউ আসবে না? কে বলছে আসবে না? এই যে আমরা এসেছি। গলা স্বর পেয়ে দরজার দিকে চেয়ে দেখে লিনা সহ তার ক্লাসের আরও অনেকে। তাদের দেখে খুশিতে জলমলিয়ে উঠল পুতুল। মেহুল হেসে বলল, এবার খুশি তো? পুতো মাথা নাড়িয়ে হাঁ বোঝালো, কোনো রকমে খেয়ে উঠে গেল বন্ধুদের কাছে। এই ছেলে মেয়েগুলোর সাথে ক্লাসে সে সব থেকে বেশি মশে। ওরা যে আজ আসবে পুতো সেটা চিন্তাও করেনি, ভেবেছিল হয়তো কেবল বিয়েতে আসবে। যদিও যে লিনাকে বারবার বলেছিল কার্ডের সাথে ওদের সবাইকে বিশেষভাবে হলুদে দাওয়াতটা দেওয়ার জন্য, অন্তত ওরা সবাই থাকলে তো হলুদটা আর একঘেয়ে হবে না। মেয়েরা সব পুতুল নিয়ে ছাদে চলে গেল। পুতুলের গায়ে জড়ানো কাঁচা হলুদ রঙের শাড়ি, মুখে কোনো প্রসাধনের ছিঁড়ে ফোটানো নেই, তাও এই রোদ ঝলমলে আলোতে স্নিগ্ধ লাগছে তাকে। ছাদে পুতুলের গোসলের ব্যবস্থা করা হয়েছে, হলুদ মাখিয়ে গোসল করানো হবে তাকে। মেহুল হলুদের ডালা নিয়ে উপরে আসতে সব হুমড়ি খেয়ে পড়লো হলুদ নিতে। মেহুল ডালা পেছন দিকে নিয়ে বলল, দাঁড়াও দাঁড়াও, আগে আমরা একটু হলুদ ছোঁয়াই, তারপর তোমরা যা খুশি করো। মেহুল পেছন পেছন রাবিরও ছাদে এসে হাজির। দুজনে গিয়ে খুব যত্ন করে মেহুলের গাল, কপাল আর হাত হলুদ মাখালো। মেয়েকে হলুদ মাখিয়ে উঠে দাঁড়ালো রাবির। বাড়ি থেকে আর একটু হলুদ নিয়ে এক সাইডে সরে পড়লো। মেহুল উঠে আসতে মেহুলের সব বন্ধুরা হুমড়ি খেয়ে পড়লো যেন। একজন অন্যজনকে হলুদ নিয়ে একেবারে হুলস্থুল কাণ্ড বাঁধিয়ে দিয়েছে। পুতুল তো ইতিমধ্যে হলুদ দিয়ে ভূত বানানো শেষ। মেহুল দাঁড়িয়ে সেই দৃশ্য তৃপ্তি ভরে দেখছে আর হাসছে। আচমকা সেই মুহূর্তে আঁচলে টান পড়তে ফিরে তাকায়। রাবির হাতের মুঠোয় সেই শাড়ির আঁচল দেখে চোখ পাকায়, ইশারায় বলে, বাচ্চারা দেখবে। রাবি সেসব তোয়াক্কা না করে মৃদু আওয়াজে বলে, ও পাশে চলুন। মেহুল ব্রু কুঁচকে একই সুরে বলে উঠল, মাথা খারাপ হয়েছে আপনার? এতগুলো বাচ্চার সামনে কি শুরু দিয়েছেন? ওদের সামনে কিছু শুরু করতে চাইনি বললেই তো ওই পাশে যেতে বলছি, চলুন। রাবির আগে পা বাড়ালো নিষ্পিসে ভঙ্গিতে মেহুলও যেতে হলো সেদিকে। কি হয়েছে আপনার? রাবির মুচকি হেসে মেহুলের কাছে এসে দাঁড়ায়। মেহুল তখন সতর্ক দৃষ্টিতে আশেপাশে একটু পরখ করে দেখে কেউ আছে কিনা। অতঃপর রাবির দিকে চেয়ে বলে, এ বয়সে এসেও শুধারলেন না আপনি? এতগুলো বাচ্চার সামনে কি শুরু করেছেন বলুন তো? জবাবে রাবির কিছু বলল না। একরাশ মনতা নিয়ে দুহাতে হলুদ সমস্ত কষে লাগিয়ে দিল মেহুলের গালে। মেহুল হতভম্ব, ফ্যাল ফ্যাল করে চেয়ে আছে রাবিরের দিকে। রাবিরের ঠোঁটের কোণে কিঞ্চিৎ হাস্য রেখা, কপাল কুঁচকে ফেলে মেহুল কিছুটা এগিয়ে এসে পা দুটো অল্প উঁচু করে রাবিরের গালে নিজের হলুদ ভর্তি গালটা ঘষে দেয়। রাবির হেসে বলে, সুরে বলে ওঠে, আপনিও আগের মতো দুষ্টই রয়ে গেছেন মেহুল। মেহুল কিঞ্চিৎ হেসে বলে, তা অবশ্যই ঠিক, বয়স বাড়লো, আমাদের ভালোবাসা তো আর কমে যায়নি। মনে হয় এই তো সেদিন আপনারা আমার বিয়ে, আমার অভিমান আর আপনার এক স্বচ্ছ ভালোবাসা, তারপর আমার অপূর্ণতা পূর্ণ করে দেওয়ার জন্য ছোট্ট পুতুলের আগমন। সবকিছু কত দ্রুত হয়ে গিয়েছে তাই না? এখনো চোখ নিমিলে করলে সেসব দৃশ্য অকপটে ভেসে উঠে, অথচ আমাদের সেই ছোট্ট পুতুল আজ কত বড় হয়ে গিয়েছে। আর আজ বিয়ে, আমাদের ছেড়ে অন্য ঘরে চলে যাবে, আমরা ওকে কিভাবে থাকবো?
রাবি আলতো করে জড়িয়ে ধরে মেহুলকে, মাথায় অদর ছুঁয়ে নরম গলায় বললে, দূরে কোথাও যাবে না তো, এক মা ছেড়ে আরেক মায়ের কাছেই তো যাচ্ছে। আর আমি জানি যেখানে পুতুল ভালো থাকবে, আমরা ছেলের উপর ভরসা করে তো পুতুলকে সেখানে দিয়েছি, চিন্তা করবেন না। মেহুল চোখ বোঝে নিঃশ্বাস ফেললো। পুতুলকে ছাড়া আগামী দিনগুলো যে বড্ড পোড়াবে তাকে। সন্ধ্যা পড়তেই মন্ত্রী বাড়ি ঝলমলিয়ে উঠে হরেক রকমের রঙিন আলোতে। পুরো গেট থেকে বাগান অবধি চারদিকে নিদারুণ আলোকসজ্জা আর ফুলের সমারোহ। ইভেন্টের লোকেরা চমৎকার সাজিয়েছে, এ নিয়ে কারো সন্দেহ নেই। এর মধ্যে আস্তে ধীরে মানুষের আগমন শুরু হলো। মন্ত্রীর মেয়ের বিয়ে বলে কথা, বাড়ির আশেপাশে কোনো প্রতিবেশী দাওয়াত পাওয়া থেকে বাদ যায়নি। হলুদের স্টেজ ছাদে হয়েছে, হলুদ রঙের ঝমকালো লেহেঙ্গায় অপসরীয় লাগছে তাকে। কনে গলা স্থান পেয়েছে শুভ্র ফুল। পুতুলও লীনাকে সাজিয়েছে। মেয়েদের এত করে পার্লারে পাঠাতে পারেনি তার একমাত্র বিউটিশিয়ান লীনা। লীনা ব্যতীত আর কারোর কাছে সে সাজবে না। লীনা সহ বাকি সব বন্ধুরা হলুদ শাড়ি পাঞ্জাবিতে সেজেছে, সবাইকে নিখুঁত সুন্দর লাগছে। পুতুলের সাজ শেষ হতে মেহুল তার রুমে এলো। তাদের সবাইকে তাড়া দিয়ে বলল, এই তোদের হয়েছে, জলদি পুতুলকে ছাদে নিয়ে আয়। পুতুল উঠে দাঁড়ালো। লীনা বলল, চল তাহলে। হলুদের মাঝপথে শোনা গেল নিচে নাকি বর এসেছে। এই নিয়ে হইচই বেঁধেছে চারদিকে। যে সেই কথা পুতুলের কর্ণগোচর হতে সে লজ্জা আর অস্বস্তিতে মজে যায়। ইস, আজ তো সারাজের আসার কথা ছিল না, তবে কেন এলো? তাকে হলুদ দিতে নিদারুণ ব্রিজের রক্তিম হয়ে উঠল। পুতুলের নাক গরম হয়ে উঠল। আশেপাশে যারা আছে সবাই প্রতিবেশী, তাদের খুব একটা চেনে না, তাই উঠে দাঁড়িয়ে ছাদের একপাশে গিয়ে দাঁড়ায় সে। একটু আড়ালে দাঁড়িয়ে নিচে তাকায়। ওই তো সারাজের গাড়িটা দেখা যাচ্ছে। আরও একবার সে লজ্জায় লাল হয়ে ফিরে আসতে নিয়ে হঠাৎ থামলো কি ভেবে। তার অল্প কিছু দূরত্বে দুজন মহিলা দাঁড়ায়, দুজনে পুতুলের দিকে পিট করে দাঁড়িয়েছে। কিছু একটা নিয়ে কথা বলছে তারা। সেই কথা সুরে আকস্মাৎ পুতুলের কানে আটকেছে। সেখানে একজন মহিলা অন্যজনকে বলছিল, শুনেছি এই মেয়ে নাকি মন্ত্রী সাহেবের আসল মেয়ে না, হসপিটাল থেকে পেয়েছিল নাকি, অথচ দেখ আজ সেই মেয়েরই কি দুমদাম করে বিয়ে দিচ্ছে। না জানি কোন মায়ের সন্তান কপাল করে জন্মেছে বটে, নয়তো আমার বাড়িতে মেয়ে কি আর ভালোবাসা পায়। মুহূর্তে মাথা গরম হয়ে উঠল পুতুলের। হঠাৎ চোখে অন্ধকার দেখছে যেন, হাত পা ঠকঠক করে কাঁপছে। আকস্মাতে এমন হচ্ছে কেন তার সাথে? বক্ষস্থল এভাবে কাঁপছে কেন? মনে হচ্ছে নিঃশ্বাস ফেলতে পারছে না। এত কষ্ট কেন হচ্ছে? একটু আগেও তো সব ঠিক ছিল, এখন কেন সব কিছু মিথ্যে? সে যে তার বাবা মারই সন্তান, মেহুলের সন্তান, ওনার মিথ্যে বলছে, মিথ্যা। দিক বেদিক না ছুটে লাগলো মনে মনে, আমি আমার বাবা মার আসল সন্তান, আমাকে হসপিটাল থেকে পেয়ে আনেননি, আমি ওনাদের আসল সন্তান, আমি।